শীতের ভাইরাল একটা রেসিপি মাছ দিয়ে ফুলকপির এই ঝোল। তো এই রেসিপিটা হয়তো সবার বাসায় তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। আমিও রান্না করেছিলাম গতকালকে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আমি একটা আপনাদের সঙ্গে স্টোরি শেয়ার করব। আর এই স্টোরিটা আমি শুনেছিলাম আমার বড় ভাইয়ের মুখে। আমার বড় ভাই যখন মেসে থাকতো তখনকার ঘটনা। আমার ভাই যেভাবে আমাকে বলেছিল সেভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি। ভার্সিটির হলে শুয়েছিলাম। এই সময় কে যেন আমার দরজায় জোরে জোরে কড়া নাড়তেছিল। আমি মনে করেছি সিনিয়র কোনো ভাইয়েরা হবে, এই জন্য তাড়াতাড়ি করে আমি দরজা খুলে দিতে চলে গেলাম। এইদিকে আমার লুঙ্গি ঠিক করতে করতে আর এক করুণ অবস্থা। ওই অবস্থাতেই তাড়াতাড়ি করে আমি দরজা খুলে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই সে প্রথমে বলল, সর, জায়গা দে, আমার ব্যাগগুলা ধর, রুমে নে। তখন বুঝলাম সে আমার রুমমেট, নতুন রুমমেট। তার নাম ছিল রাশেদ। রুমে প্রবেশ মাত্রই তার প্রথম ফোনটা গেল তার মায়ের কাছে। ফোন করেই বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো পৌঁছে গিয়েছি। হ্যাঁ, নাস্তা খেয়ে তারপর শুয়ে পড়বো, তুমি টেনশন করো না। হ্যাঁ, রুমমেটও ভালো আছে। ভালো না হলে কি, তোমার ছেলেকে তো তুমি চিনো, আমি ঠিক ভালো বানিয়ে নিব। ওর কথা শুনে আমি খানিকটা হাসলাম। এরপর লক্ষ্য করলাম ও দুইটা বড় বড় ব্যাগ সঙ্গে করে নিয়ে এসেছে। সাধারণত ছেলেরা এত বেশি জামা কাপড় আনে না, মেয়েদের ক্ষেত্রে হলে এটা বেশি হয়। কিন্তু দেখলাম যে না, ওর কাছে সবকিছু জামা কাপড়ই ছিল। সঙ্গে ছিল একটা লাল রঙের সুটকেস, সেটা সে খুলল। সেটা ভর্তি ছিল তার মায়ের হাতের পাঠানো বিভিন্ন ধরনের খাবার। আমি আসলে মামা বাড়িতে থেকেই বড় হয়েছি, সেই সুবাদে আমার মা খুব একটা আমাকে খাবার পাঠাতে পারতো না। তো ওর এই বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগলো। এরপর সেদিনের মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল। এরপর থেকে আমাদের দুইজনের মধ্যে অনেকটাই বন্ধুত্ব হয়ে গিয়েছিল। একসঙ্গে ভার্সিটিতে যাওয়া, ক্লাস করা। আমি সহ অন্যান্য ছেলেরা যেখানে দুইটা শার্ট, দুইটা টি শার্ট আর দুইটা প্যান্ট দিয়ে বছর পার করে নিতাম, সেখানে রাশেদ কিন্তু এক এক দিন এক এক শার্ট প্যান্ট পরতো। তার কাছে জামা কাপড়ের অভাব ছিল না। প্রতিদিন 1 ঘন্টা করে রাশেদ তার মায়ের সঙ্গে ফোনে কথা বলতো। আমি তো অবাক হয়ে যাই, মায়ের সঙ্গে মানুষের এত কথা কি থাকতে পারে। ছেলেটা আসলেই খুব মা ভক্ত। আমরা তো সবাই ওকে মজা করে মাম্মাস বয় বলেও ডাকতাম। রাশেদ কখনো কাপড় পরিষ্কার করতো না। পুরা 1 মাসের নোংরা জামা কাপড় ব্যাগে ভরে বাসায় নিয়ে যেত, আবার বাসা থেকে সেগুলো পরিষ্কার করে আয়রন করে নিয়ে চলে আসতো। সবকিছুই তার মা করে দিত। আর সঙ্গে থাকতো সেই লাল সুটকেস ভরা খাবার। সে অবশ্য একা খেত না, সবসময় আমিও খেতাম। দেখা গেল তার কারণে আমার অনেক খরচটাই কমে আসলো। তার আনা খাবারগুলো অনেক তৃপ্তি সহকারেই খেতাম আমরা। এর পরের বার যখন সে বাড়ি গেল, তার মা আমার জন্য আলাদা করে সবকিছু পাঠালো। দেখলাম মুড়ির নাড়ু 2 প্যাকেট, শুটকি গুঁড়ো, কালো জিরা গুঁড়ো থেকে শুরু করে সবকিছুই আমার জন্য আলাদা আলাদা করে পাঠালো। সঙ্গে ছিল তার মায়ের স্পেশাল মাংসের ভুনা। সে কিন্তু আমাদের থেকে খুব একটা আলাদা ছিল না, আমাদের মতোই সারাদিন ফাঁকিবাজি করত, ক্লাস মিস করত, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতো, পরীক্ষার আগের রাতে ধুমসে পড়াশোনা করত। কিন্তু যখন মায়ের সঙ্গে কথা বলতো তখন আলাদাই একটা ছেলেতে পরিণত হতো। আমরা কার্ড খেলতে বসার মধ্যেও যদি তার মায়ের ফোন আসতো, সে কথা বলার জন্য বেলকনিতে চলে যেত। আর সেই ঘন্টা ভরে বাড়ির মুরগির গল্প, গরুর গল্প সব করত। রাশেদের মমতাময়ী মাকে না দেখেও তার প্রতি আমার কেন জানি অনেক বেশি মায়া কাজ করত। দিনটা ছিল বৃহস্পতিবার। রাতের বেলা বন্ধুরা মিলে সকলেই আমরা কার্ড খেলতেছিলাম। যেহেতু পরের দিন শুক্রবার ক্লাস ছিল না, হঠাৎ খেলার মাঝেই রাশেদের বাসা থেকে তার কাছে ফোন কল চলে আসলো। সে তো আমাদের থেকে দূরে যেয়ে কল রিসিভ করলো আর আমাদেরকে চিল্লাতে নিষেধ করতেছিল। এরপর হঠাৎ কি হলো জানি না, একটা পড়ার আওয়াজ পেলাম। দৌড়ে যেয়ে দেখি যে বেলকনিতে অজ্ঞান হয়ে রাশেদ পড়ে গিয়েছে। তার মুখে পানি টানি ছিটা দিলাম। এর মুহূর্তেই আমি ফোনটা আমার কানে তুলে ধরলাম। ওপাশ থেকে রাশেদের বাবা বলল, কাল বেলা 10টায় জানাজা পড়ানো হবে। এটা শোনার পর আমার নিঃশ্বাস ভারী হয়ে আসলো। চোখের পাতায় কখন যে পানি চলে এসেছে আমি নিজেও বুঝতে পারিনি। হ্যাঁ, রাশেদের মা আর বেঁচে নেই। সেই মমতাময়ী মা আর নেই এই দুনিয়াতে। জানি না এই মা পেয়ারি ছেলেটা কিভাবে এখন নিজেকে সামলাবে। অনেক কষ্টে রাতের মধ্যেই রাশেদকে নিয়ে রওনা হলাম তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সেই মমতাময়ী মা যে রাশেদের জন্য খাবার পাঠানোর পাশাপাশি আমার জন্য খাবার পাঠাতো প্রত্যেক মাসে মাসে, একবারও এর ব্যতিক্রম হয়নি। তাকে আমি দেখতে পেলাম, কিন্তু জীবিত না, মৃত। তার মুখের দিকে চাইয়ে মনে হচ্ছিল যে আমার পুরা দুনিয়াটাই অন্ধকার হয়ে গিয়েছে। এত কান্না পাচ্ছিল কেন আমি ঠিক জানি না। আসলে রক্তের টান, নারীর টান ছাড়াও একটা টান থাকে, আজকে আমি সেটা অনুভব করতেছিলাম। এইদিকে রাশেদের চিৎকার
করে কান্না যেন আমার বুকে ছুরির মতো আঘাত করতেছিল। রাশেদকে অনেক বুঝিয়ে শুনিয়ে বাসায় রেখে চলে এসেছিলাম হলে, কিন্তু নিজেকেই আমি সামলাতে পারতেছিলাম না, এত খারাপ লাগতেছিল। সেদিন মাকে ফোন দিয়ে আমি অনেক কান্না করেছি, অনেক ক্ষমা চেয়েছি আমার মায়ের কাছে। আসলে বাবা মরে যাওয়ার পর থেকে আমি মামা বাড়িতেই বড় হয়েছি, যার কারণে আমার মা চাইলেও আমাকে ওইভাবে ভালো মন্দ খাওয়াতে পারেনি। এই জন্য মায়ের প্রতি একটা অভিযোগ ছিল, কিন্তু এখন সেই অভিযোগটাও আমার আর নেই। পরে রাশেদের সঙ্গে কি হয়েছিল জানতে যদি চান তাহলে কমেন্ট করুন।